সারা দেশে সেনা বিদ্রোহের যে খবর, এর হাতে এমন সব মারণাস্ত্র ছিল যেগুলো সেনাবাহিনীর হাতেও ছিল না। কিন্তু দেখুন, এই যে সেনাবাহিনীকে তিনি ভয় পেতেন এবং সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য তিনি এমন কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যেগুলো আপাত দৃষ্টিতে মনে হবে সেনাবাহিনীর জন্য তিনি অনেক কিছু করেছেন। তিনি তাদেরকে দামি দামি গাড়ি দিয়েছেন, লোন দিয়েছেন, ব্যাংক দিয়েছেন, প্লট দিয়েছেন। তাদেরকে সেই যাকে বলা হয় ঝিলমিল প্রকল্প থেকে শুরু করে আরো অনেক কিছু করতে দিয়েছেন অবারিতভাবে। আর ৩ বেলা খাবার দিয়েছেন, বেল্ট পরার বাধ্যবাধকতা বাদ দিয়েছেন। ফলে বৃত্তি এবং বিলাসে তারা অলস হয়ে এই বাংলাদেশ সেনাবাহিনীর যে গৌরবোজ্জ্বল ভূমিকা ধ্বংস করবে, এটি বোঝার মতো প্রফেশনাল যে কর্মকর্তা যে আর্মিতে নেই, এটা কিন্তু বলা যায় না। ফলে অনেকে নগদ নারায়ণ পেয়ে খুব খুশি হয়েছেন, কিন্তু বেশিরভাগ লোক কিন্তু তারা বিরক্ত হয়েছেন। তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর মধ্যে দলীয়করণ থেকে শুরু করে আওয়ামী লীগের জয় বাংলা সেখানে চালু করার চেষ্টা, এই জিনিসগুলো সেখানে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। কিন্তু শেখ হাসিনা সেটা বুঝতে পারেনি। সে মনে করে তার প্রকল্পগুলো সফল হয়েছে এবং শেখ হাসিনা সেনাবাহিনীকে নিয়ে যে ভয় করেছে, সেই ভয়টাই তার জীবনে বাস্তবে ঘটে গেছে। এবং এখানে আরেকটি কথা, তোমারে বুঝিবে যে গোকুলে বাড়িছে সে। তো সেনাবাহিনীর এই যে থ্রেট, এই থ্রেটটিকে মোকাবেলা করার জন্য তিনি তার যে ছোট বোনের দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিকী, তাকে সবসময় নিরাপত্তা উপদেষ্টা রূপে একেবারে সেনা প্রধানের যাকে বলা হয় উপরে তাকে একটা সুপার নিউমারি পদ হিসেবে তিনি রেখেছেন। কোনো কাজে আসেনি। তিনি খুঁজে খুঁজে তার খুব একেবারে 100% বিশ্বস্ত এবং মনে হয়েছে কোনো অবস্থাতে এরা তার বাইরে যাবে না এবং তাদের সঙ্গে আওয়ামী লীগের রাজনীতির কোনো সংযোগ আছে কিনা এরকম লোকদেরকে খুঁজে খুঁজে এনে তিনি বিভিন্ন বড় বড় পদ পদবি থেকে একেবারে সেনাপ্রধান পর্যন্ত, ডিজি পর্যন্ত সেই জায়গাগুলোতে বসিয়েছেন। অথবা এই সকল পদে যে বসে যারা শেখ হাসিনাকে কনফার্ম করতে পেরেছে যে তারা 100% এখানে যাকে বলা হয় আওয়ামী লীগের পক্ষে কাজ করবে, তাদেরকে তিনি বড় বড় পদ দিয়েছেন, পদবি দিয়েছেন এবং প্রমোশন দিয়েছেন। তো সেই অর্থে জেনারেল ওয়াকারুজ্জামান তার নিকটাত্মীয়, তিনি যথেষ্ট যোগ্যতা সম্পন্ন সেনা প্রধান, সেনাপতি এবং তার শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমানও কিন্তু মিলিটারি ইতিহাসে অত্যন্ত যোগ্যতা সম্পন্ন ছিলেন। তো সেই জেনারেল মুস্তাফিজকে তিনি সেনাপ্রধান হিসেবে রেখে যে সফলতা তিনি লাভ করেছিলেন, তারই মেয়ের জামাই, জেনারেল মুস্তাফিজের মেয়ের জামাই জেনারেল ওয়াকারুজ্জামান, যে তার আত্মীয়, তাকে তিনি সেনা প্রধান বানিয়ে তিনি সেনাবাহিনীর যে ভীতি, এই ভীতিটি দূর করতে চেয়েছিলেন। কিন্তু নিয়তি এমন একটা জিনিস, তোমার বোধহয় যে গোকুলে বাড়িছে সে, পরিস্থিতি এমন একটা পর্যায়ে চলে গেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান ইচ্ছা করলেও তিনি শেখ হাসিনার জন্য কিছু করতে পারতেন না। তিনি হয়তো বড়জোর কর্নেল জামিলের মতো জীবন দিতে পারতেন, আত্মাহুতি দিতে পারতেন, কিন্তু শেখ হাসিনার কোনো উপকার হতো না, বরং পরিস্থিতি আরো খারাপ হতো। তো এই যে দেখুন, আর তার যে দ্বিতীয় ভয়, শেখ হাসিনার দ্বিতীয় যে ভয়টা ছিল সেটা হলো যে তিনি তাকে পালানো লাগতে পারে, গণঅভ্যুত্থান ঘটতে পারে যে কোনো সময় এবং জনগণ তার যত ভালো কাজই তিনি করেন না কেন, জনগণ কৃতজ্ঞ নয়, অকৃতজ্ঞ জনগণ, এদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে। তো তিনি সবসময় ডান্ডা থেরাপি প্রয়োগ করেছেন এবং জনগণকে বিশ্বাস করেননি এবং জনগণ সম্পর্কে তার একান্ত আলোচনায় কখনই তার বিশ্বাস ছিল না। তার একটা ক্রোধ ছিল যে এই জনগণ তার বাবাকে মেরেছে, এই সেনাবাহিনী তার বাবাকে মেরেছে, আর এই জনগণ হাততালি দিয়েছে, একটা সিঙ্গেল লোক সেই দিন তার বাবার জন্য কাঁদেনি। তো এই ক্রোধ তার জনগণের উপর ছিল এবং জনগণের সেই যে অবিশ্বাস, সেই অবিশ্বাস থেকে তিনি বলেছেন পালাবো না, এটা করবো না, বাংলাদেশে এমন কোনো মায়ের পুত নেই, বাপের পুত নেই, ইত্যাদি নানা রকম হুমকি দামকি। কিন্তু শেষ পর্যন্ত দেখুন তার কিন্তু সেই জনগণের যে বিদ্রোহ, বিপ্লবে তার ক্ষমতা চলে গিয়েছে এবং যে ভয় আতঙ্ক তার মধ্যে ছিল সেনাবাহিনীর সম্পর্কে, সেটাই ঘটেছে। আর সবার শেষে নিয়তি তার সঙ্গে খেলে দিয়েছে। তিনি আতঙ্ক অনুভব করেছিলেন যে তার অবর্তমানে বাংলাদেশে যদি কেউ ক্ষমতার কেন্দ্রে বসতে পারে, সে একমাত্র লোক হলো ডক্টর মোহাম্মদ ইউনূস, আর রাজনৈতিক শক্তি হলো বেগম খালেদা জিয়া। তিনি বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং এখন মানে তাকে জাস্ট জীবনে মারা ছাড়া তাকে ছলে বলে কৌশলে সব মিলিয়ে এমনভাবে করে দিয়েছেন, জাস্ট একটা বেড শোট, মানে বিছানায় শুয়ে থাকা ছাড়া যেন তার আর কোনো গতি না থাকে। তিনি সেই কাজটি করেছেন। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুধুমাত্র গলা টিপে মারা ছাড়া বাকি সব কিছু করেছেন। কিন্তু দেখেন নিয়তি তার সঙ্গে কিভাবে খেলে দিয়েছে। এই দুজনের যে বর্তমান অবস্থা, এটা দেখলেই বুঝতে পারবেন। তো একইভাবে বর্তমান এই সরকারের সময় যে সকল গুজব হচ্ছে, অর্থাৎ আরেকটি তত্ত্বাবধায়ক সরকার গুজব হচ্ছে, একটা সেনা বিদ্রোহের গুজব হচ্ছে, বা সেনাবাহিনী ক্ষমতা নেবে, এই ইউনূস ক্ষমতা থাকবে না, এই যে মানুষের মুখে যে কথাগুলো, এগুলো কিন্তু প্রথমে হৃদয়ের মধ্যে আসে, এই আকুতিগুলো।
এবং হৃদয়ের মধ্যে সেই আকুতিগুলো ঘুরপাক খায় এবং একটা সময় মুখ থেকে বের হয়ে যায়, এবং মুখ থেকে বের হতে 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 যখন এগুলো খুব পপুলার হয়ে যায়, ইউজুয়াল হয়ে যায়, তখনই কিন্তু প্রকৃতি এই জিনিসগুলো খেলে দেয়। আমরা ছোটকালে শুনেছি, সত্য মিথ্যা আলেমুল্লামারা বলতে পারবে যে যেখানে 40 জন লোক থাকে সেখানে আল্লাহও আছেন, এবং আল্লাহ সবসময় সংখ্যাগরিষ্ঠ মানুষের যে চিন্তা চেতনা মন, সেটা যেভাবে মন্দ হোক যা হোক না কেন, সংখ্যাগরিষ্ঠের যে মতামত সেই মতামতকে আল্লাহ গণতান্ত্রিকভাবে আল্লাহ সেটাকে মদত দান করেন। ফলে কি হলো, যেখানে বনি ইসরাইল সেখানে বনি ইসরাইলদের নেতা হয়, যেখানে জাহিলিয়াত সেখানে জাহিলদের নেতা হয়, যেখানে ভালো মানুষ সেখানে ভালো মানুষদের নেতা হয়। এটা প্রকৃতির একটা লীলা খেলা। তো সেই প্রকৃতির লীলা খেলাতে বাংলাদেশে চলমান সময় সেনা অভ্যুত্থান থেকে শুরু করে যা কিছুই হচ্ছে, বা অন্য যে কোনো গুজব যা কিছু বাজারে প্রচলিত হচ্ছে, প্লিজ আপনারা এগুলোকে শুধু গুজব হিসেবে নেবেন না, বরং এই গুজবগুলো কেন এলো, কিভাবে এলো, এর পেছনে মূল কারণটা কি, আসল ঘটনা কি, সেগুলোকে চিন্তা ভাবনা করে যদি তওবা করেন, প্রিকশন নেন, এবং এই সকল গুজব যেন তৈরি না হয় সেইভাবে সফট আপনি নিয়ম নীতি চালু করেন, তাহলে হয়তো আপনি এর থেকে রক্ষা পেলেও পেতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং